শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শেখ হাসিনা পালানোর পর রাজনৈতিক পুলিশ সহ ৬২৬ জন আশ্রয় নেন বিভিন্ন সেনানিবাসে। এখন আছেন ৭ জন। মামলার ৪ আসামিকে সোপর্দ করা হয় পুলিশে। পুরো দমে খুলল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এখনই নতুন শিক্ষাক্রম পাল্টালে বিপাকে পড়বে শিক্ষার্থীরা। ধীরে ধীরে ফেরা হবে আগের ধারায়, জানালেন উপদেষ্টা। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। কোটা আন্দোলনে বজ্রকণ্ঠে একাত্ম হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। দমাতে পারেনি নিপীড়ন আর গ্রেফতার আতঙ্ক। এখন মনোযোগ দেশ গঠনে। আমরা যখন 5 তারিখে নামছি, আমাদের একটাই ছিল যে আমরা পিছু হওয়ার কোনো আমাদের অপশন নেই। বন্ধু অনেক প্রতিবেশী আমাদেরকে সেখানে জায়গা দেয়নি, কিন্তু যারা রিক্সাওয়ালা, শ্রমিক, যাদের সাহস দেখে আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই জায়গা থেকে তাদেরকেও রাষ্ট্র গঠনে এই মুহূর্তে নিযুক্ত করা উচিত। উৎপাদন সরবরাহ ঠিক রাখা গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, আশা অর্থ ও বাণিজ্য উপদেষ্টার। সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। খুব দ্রুতই বিসিবিতে পরিবর্তন নিয়ে সুখবর আসবে, বললেন যুব ক্রীড়া উপদেষ্টা। একনায়ক যেন তৈরি না হয়, সেজন্য বদল আনা হবে গঠনতন্ত্রে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নিরাপত্তাজনিত কারণে ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এরই মধ্যে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়ে গেছেন বলেও জানানো হয়েছে। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইএসপিআর। সেখানে বলা হয়, আন্দোলন চলাকালে প্রাণ রক্ষার্থে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার এবং ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এছাড়াও সেনানিবাসে নিরাপত্তা দেওয়া হয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন এবং কয়েকজনের পরিবারের ৫১ জন সদস্যকে। আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্যে থেকে এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে হওয়া অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত ৩ জন তাদের পরিবারের সদস্য সহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। আজ থেকে খুলল মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। গেল বৃহস্পতিবার এই সংক্রান্ত এক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণী কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়। এদিকে কমপক্ষে ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। অনেক শিক্ষক, উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারও পদত্যাগ করেছেন। সেখানে এখনো যোগ দেননি নতুন কেউ। তাই সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় স্বাভাবিক শ্রেণী কার্যক্রম শুরু হতে এখনো কয়েকদিন সময় লাগতে পারে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই অবস্থা। এর আগে ১৪ আগস্ট থেকেই পুরো দমে চলছে প্রাথমিকের শ্রেণী কার্যক্রম। প্রায় 7টা হলে প্রভোস্ট নেই, আমাদের প্রক্টর বডি নেই, ভিসি নেই, সেজন্য এখনো ক্লাস শুরু হয়নি, ক্লাস শুরুর কোনো প্রক্রিয়া হয়নি। যে একটা নৈরাজ্যের মধ্য দিয়ে আমরা গিয়েছি এতদিন, ছাত্র জনতা 16টি বছর, হ্যাঁ ওই রকমটি যেন আর না হয় কখনো। যেসব অনিয়ম চলছে বা অরাজকতা চলছে সেগুলো ছেড়ে একদম বৈষম্যহীন আর মানবিক একটা ক্যাম্পাস চাই। দীর্ঘদিন পর পুরোদমে খুলেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তাহের প্রথম কর্মদিবস স্কুল কলেজগুলোতে পুরোদমে চলছে ক্লাস।
শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে। দীর্ঘদিন পর পুরোদমে ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা, তবে অভিভাবকরা উদ্বিগ্ন সন্তানরা পিছিয়ে পড়ায়। যদিও শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দুশ্চিন্তার কিছু নেই, ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। দর্শক, বলছিলাম আজ থেকে পুরোদমে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল এবং কলেজের কার্যক্রম। আমরা এই বিষয়ে একটু জানবো। কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোয় পাঠদানের কি অবস্থা দেখছেন? আজকে প্রথম দিন, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন? প্রতিষ্ঠান বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীরা ফিরতে ক্লাসে ফিরতে শুরু করেছে। তারা কিন্তু আসলে যদিও গত 6 তারিখের পর থেকেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু কুমিল্লার যে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীরা ফিরতে অর্থাৎ ক্লাসে ফিরতে শুরু করেছে। তারা কিন্তু এখনো যদিও শতভাগ উপস্থিতি হয়নি, তবে একেবারে কম সেটিও কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ 45 থেকে 50% মতো শিক্ষার্থীর উপস্থিতি ইতিমধ্যে আজকের দিন পর্যন্ত হয়েছে। তবে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, আসলে বিশেষ করে সরকারি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে উপস্থিতির হার একটু বেশি। এছাড়া যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিছুটা উপস্থিতি কম। তবে তারা আশা করছেন যে হয়তো আগামীকাল এবং আগামী পরশু দিনের মধ্যেই কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি আরো বাড়বে। আমরা সকাল থেকেই কিন্তু কুমিল্লার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি, যেমন এখন রয়েছে কুমিল্লা ফরিদা বিদ্যায়তন স্কুল, তার আগে গিয়েছিলাম আমরা নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে, তার আগে মডার্ন স্কুল এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ আমরা বিভিন্ন প্রান্তে কিন্তু ঘুরে দেখেছি। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে পরিবেশ, শিক্ষার যে পরিবেশ, সেটি কিন্তু আসলে পূর্বের চেহারায় ফিরতে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেক শিক্ষার্থী, তারা আসলে অনেকদিন পর ক্লাসে ফিরতে পেরে কিন্তু তারা খুশি এবং তারা বলছেন। খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নতুন শিক্ষাক্রম পরিবর্তন করে আগের অবস্থায় ফিরে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয় এবং বাস্তবায়নযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে একথা বলেন তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমের আওতায় যেসব শিক্ষার্থীর শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে তাদের বিপাকে ফেলা হবে না। স্কুল কলেজ বোর্ড দলীয়করণ হয়েছে, শিক্ষক ছাত্র সম্পর্ক রাজনীতিকরণ হয়েছে বলেও মন্তব্য করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজনীতিকরণ ও দুর্নীতি কারণে শিক্ষা ব্যবস্থা বর্তমানে বেহাল, 40টি বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য, সেগুলো দ্রুত পূরণ করা হবে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এমনভাবে করব ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে। দায়িত্ব নেয়ার পর প্রথমবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রথমবার কূটনীতিকদের সামনে এলেন প্রধান উপদেষ্টা। ব্রিফিং শেষে হোটেলের ক্রিস্টাল বলরুমে গণমাধ্যমকে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ত্যাগের পর নতুনভাবে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশ পুনর্গঠনে বিভিন্ন মহলের সাথে দফায় দফায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। গেল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দর্শক, এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন আহমেদ রেজা। আপনি তো হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন, কূটনীতিকদের সাথে ব্রিফিংয়ে আর কি বললেন প্রধান উপদেষ্টা, একটু বিস্তারিত জানতে চাই।
লোপা নির্ধারিত সময়ের মূলত অনেকটা পরে এই বৈঠকটি শুরু হয়েছে। মূলত এখানে ৭৬টি দেশের বিদেশি মিশনের বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশন এবং রাষ্ট্রদূত এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে প্রধানরা বা প্রতিনিধিরা তারা আসলে মূলত এই বৈঠকে যুক্ত হয়েছেন এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশ খানিকটা পরেই এই ব্রিফিংটি শুরু হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই ডক্টর ইউনূসের এটি আসলে প্রথম বৈঠক, একদমই তাই। এবং কূটনৈতিক মিশনের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে মূলত এই অন্তর্বর্তী সরকারের গঠনের যে প্রক্রিয়া সেটি নিয়ে কিন্তু 2 থেকে 3 দিন আগেই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বৈঠক করেছিলেন। আজকে মূলত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং এর মধ্যেই শোনা যাচ্ছিল কূটনীতিকদের বিভিন্ন নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়ে, নানা বিষয়ে তারা আসলে উদ্বেগ প্রকাশ করছিলেন। ফলে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা এবং ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো নিয়ে মূলত কূটনীতিকদের এই বৈঠকটি চলছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবং সেখানে ৭৬টি দেশের বিদেশি মিশনের যে প্রতিনিধিরা তারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন। মূলত সেখানে আরও ৭৯টি প্রতিনিধি থাকার কথা থাকলেও 3টি মিশনের প্রধানরা বা প্রতিনিধিরা তারা এখানে আসতে আজকে ব্যর্থ হয়েছেন। তবে সব মিলিয়ে এখনও পর্যন্ত বৈঠকটি চলছে। বৈঠকের যে মূল উদ্দেশ্যটি সেটি হচ্ছে যে মূলত বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের তাদের নিরাপত্তাজনিত যেন উদ্বেগটি না থাকে সেটি বিষয়ে আশ্বস্ত করা, একই সাথে বাংলাদেশের সাম্প্রতিক যে চলমান নানা কর্মযজ্ঞ চলছে নতুন সরকার গঠন নিয়ে সেটি নিয়েও কিন্তু অবগত করা এবং বিভিন্ন দেশের সাথে যে বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেগুলো আরও কীভাবে জোরদার করা যায় সেগুলো নিয়েও কিন্তু আলাদা আলাদা করে কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ফলে সেই বৈঠকটি শেষ হওয়ার পরপরই কিন্তু গণমাধ্যমে আলাদা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি গণমাধ্যমে কথা বলবেন, তখনই আমরা আসলে বিস্তারিত আরও আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই আপডেট আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ রেজা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কিভাবে কেটেছে আন্দোলনের উত্তাল দিনগুলো, কোন মন্ত্রে ঐক্যবদ্ধ হয়েছেন তারা, আর কিভাবেই বা মোকাবেলা করেছেন দমনপীড়ন, আর তার আদ্যপ্রান্ত তুলে এনেছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি, আর ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। যারা আছে রাজনীতি করতে করতে অভ্যস্ত তারা বাঁচতে পারে, আমাদের ছেলেপেলে বেশি মারা গেছে কারণ আমরা জানি না কিভাবে গুলি থেকে বাঁচতে হয়। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যা এখন জুলাই বিপ্লব নামে পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার চেয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনের তীব্রতা বাড়লে তার দমনে কঠোর হয় সরকার, চড়াও হয় পুলিশ, নামানো হয় বিজিবি। এক পর্যায়ে বন্ধ ঘোষণা করা হয় আবাসিক হল। দমন পীড়নের মাঝেও আন্দোলন চলতে থাকে। ঠিক সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নেমে আসে সড়কে। বজ্রকণ্ঠে কোটা সংস্কার আন্দোলনের সাথে একত্রতা জানায়, দিনরাত সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকে গতিশীল রাখে। আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম, এবার এমন ধারণা পাল্টে দিয়েছেন তারা। কিন্তু কিভাবে তারা যুক্ত হলেন এই আন্দোলনে, শোনা যাক তাদের মুখ থেকে। আমরা 15 তারিখে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যে রাত্রেবেলা একটা ঝামেলা হলো, যেটা আমরা আসলে দম বন্ধকর একটা অবস্থা, যেটা আমরা দেখলাম, যেটা শুনলাম, সেটা দেখার পরে আসলে আমরা বসে থাকতে পারলাম না। 17 তারিখ রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিকের হলগুলো খারিজ করে দিল, তারপরে 18 তারিখে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এইভাবে স্ট্রাইক করবে, আমার মনে হয় এটা হচ্ছে একদম এই স্বৈরাচারী সরকারের একদম সিলেবাসের বাইরের একটা জিনিস ছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই জায়গা থেকে তাদেরকেও রাষ্ট্র গঠনে এই মুহূর্তে নিযুক্ত করা উচিত, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা। আমরা যখন 5 তারিখে নামছি আমাদের একটাই ছিল যে আমরা পিছু হওয়ার কোনো আমাদের অপশন নেই। পদে পদে বাধা, গ্রেফতার, হামলার আতঙ্ক, তারপরও পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের গুলির মাঝে বুক পেতে দাঁড়িয়েছেন তারা, তারপরও এক চুলো নড়েনি তাদের অবস্থান থেকে। কারফিউ উপেক্ষা করে চালিয়ে গেছে আন্দোলন। পরিবারের পাশাপাশি পেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন। গুলিবিদ্ধ হওয়ার পরে প্রায় সময়টা 1:30 থেকে 2টার সময় আমাকে স্ট্রেসের পাশেই এই এলাকারই একজন ডাক্তার ছিলেন, উনি আমাকে হেল্প করেছেন বুলেটগুলোতে একটু অয়েন্টমেন্ট এবং দেওয়ার ক্ষেত্রে। আমাদের অনেক বন্ধু, অনেক প্রতিবেশী আমাদেরকে সেখানে জায়গা দেয়নি, কিন্তু যারা রিক্সাওয়ালা, শ্রমিক, যাদের সাহস দেখে আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কোটা আন্দোলনের এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় দেশের ইন্টারনেট সুবিধা। তখন কিভাবে আন্দোলন সমন্বয় করা হয়েছে সেই অভিজ্ঞতার কথাও জানান তারা।
ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার কারণে আমাদের মধ্যে আন্দোলনের তীব্রতাটা যে ক্রোধ ছিল সেটা আরও বেড়ে গেছে। ইন্টারনেট ছাড়া যে কয়টা মাধ্যম ব্যবহার করা যায় সেভাবে আমরা করেছিলাম। ব্লুটুথ সার্ভার ক্রিয়েট করি, যেই সার্ভারগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড, যেটা ইন্টারনেট ছাড়াই আমরা যোগাযোগ করতে পারি, কমিউনিকেশন বিল্ড আপ করি। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ছাত্র জনতার। এ সময় বহু বন্ধু সহপাঠী গুলিবিদ্ধ হয়, চিরতরে হারিয়ে যায় অনেকে। সব শোককে শক্তিতে পরিণত করে সবার সাথে হাতে হাত মিলিয়ে এখন দেশ গড়ার কাজে মনোযোগী হতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি হচ্ছে, এই জায়গাটা আসলে আমরা মনে করি একটা গ্লাস সিলিং এর মতো কাজ করছিল, যে জিনিসটা এবার ভেঙে গেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভিসি ও রেজিস্ট্রার নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী, আমরা তার কাছে যাচ্ছি। ভাস্কর, ক্যাম্পাসে তো শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে, তাদের দাবি দাওয়াগুলো কি কি সেটি একটু জানতে চাই। মূলত শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি, অর্থাৎ বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ, সেই কর্মসূচি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তারা তাদের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে মূলত যে দাবিটি তুলে ধরেছে, তার প্রধান দাবিটি হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিসি এবং রেজিস্ট্রার নিয়োগদান যাতে করা হয় সেই বিষয়ে। এবং এর সপক্ষে তারা যুক্তি দেখিয়েছেন যে বিগত সময়গুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রেজিস্ট্রার পদে যারা এসেছেন তারা কেউই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না, যার ফলে যেটা হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের যে কাঙ্ক্ষিত উন্নয়নটি রয়েছে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে কিন্তু শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে। যে ভুলগুলো হয়েছে সামনের দিনগুলোতে এই ভুলগুলো আর যাতে কোনোভাবে না এগিয়ে যায় তার বিপক্ষে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তাদের দাবি যেহেতু পরিবর্তন শুরু হয়েছে সারা দেশ জুড়ে, সেই পরিবর্তনের ছোঁয়া যাতে এই বিশ্ববিদ্যালয়েও লাগে এবং তার অংশ হিসেবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রেজিস্ট্রার যারা হবেন তাদেরকে এই বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়ার কিন্তু দাবি তারা জানিয়েছে। শিক্ষার্থীদের দ্বিতীয় আরেকটি দাবি ছিল, দ্বিতীয় দাবিটি হয়েছে যে আগামীতে এই ক্যাম্পাসে অবশ্যই যাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্ন সময় গত 15 বছর ধরে ছাত্রলীগের দ্বারা তারা নির্যাতিত হয়েছে এবং একই সাথে তাদের যে শিক্ষার স্বাভাবিক পরিবেশ, সেই স্বাভাবিক পরিবেশকে সবসময় ছাত্রলীগ বিঘ্নিত করেছে। মূলত এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু ছাত্রলীগের রাজনীতি শুধু নয়, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির এবং বাম যে সংগঠনগুলো ছাত্র রাজনীতির সাথে জড়িত তাদেরকেও কিন্তু নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না। তৃতীয় আরেকটি দাবি তাদের ছিল, যেটা আরেকটি অংশে শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের যে চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যানকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি কিন্তু জানানো হয়েছে এবং শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে যে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি যখন ছাত্র আন্দোলন চলছিল তখন ছাত্রদের উপর যাতে নির্যাতন করা হয় সেক্ষেত্রে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন। মূলত এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে দীর্ঘদিন পরে ক্যাম্পাস খুলেছে, শিক্ষার্থীরা কিন্তু ক্লাস করার পাশাপাশি আন্দোলনেও রয়েছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাংবাদিক দম্পতি সাগররণী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে, এ নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এ সময় তথ্য উপদেষ্টা জানান, স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে সেন্সর বোর্ড থাকবে কিনা তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় দল নিরপেক্ষভাবে কাজ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। সেই সময় অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত চলবে, শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয়। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুর্নীতিবাজ এবং তাদের দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে সকালে প্রেস ক্লাবের সামনে ছিল অবস্থান কর্মসূচি। সেখানেই তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফেরত আনা হয়েছিল। এখন সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।
জয়নুল আবদিন বলেন, দেশের ইতিহাসে প্রথমবার কোনো সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়েছেন। বিএনপি নেতা আরও বলেন, পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবকে এখনও গ্রেফতার করা যায়নি। তার ক্ষোভ, হাজার কোটি টাকা লুট করা সংসদ সদস্যরাও এখনও লাপাত্তা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তার। অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। শেখ মুজিবের হত্যা যখন হয়েছিল তখনকার আসামিকে যদি কলকাতা থেকে, হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায় এনে বিচার করতে পারে, তাহলে অনতিবিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠান। সচিবালয়ে মেট্রো রেল ইস্যুতে কথা বলছেন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। মানে সেখানে সবার অংশীদার থাকতে হবে, যে কেউ যাতে অংশ নেয়। আমরা এই টেন্ডারিং এসব নাম টাম করে টোরে আমরা অনেক এগুলো মানুষকে অনেক ধোকা দিছি। তো এই এখন ধোকাবাজির কিন্তু দিন শেষ, তো সুতরাং আমরা এটা আর ধোকা দেব। আরেকটা জিনিস যেটা বলছি যে এখন দি পারফরমেন্স উইল বি ইভ্যালুয়েটেড অন রিয়েল ইন্ডিকেটরস। রিয়েল ইন্ডিকেটরস গুলো কি, যে আপনি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে সময় কত লাগতেছে, আপনি এত কিলোমিটার করছেন, রাস্তা এত ওয়াইড হচ্ছে, এটা আমার জানার দরকার নেই। এখন আমি এই যেমন উনি যে বলতে পারেন যে উত্তরা থেকে আমার মতিঝিল যেতে এই সময় লাগে, রাস্তায় যেতে এই সময় লাগে, আমার এই সময় লাগে। তো সেইভাবে আমরা বলছি যে আপনি, এবং এই জন্য আমরা বলছি যে ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার কোনো জায়গা নাই। এখানে প্রত্যেকটা জায়গাতে ওনাদেরকে বলছে যে অগ্রাধিকার ভিত্তিতে গাড়ি থামার জায়গা করতে হবে। এরপরে আমরা ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলবো, করবো যাতে জায়গায় জায়গায় গাড়ি না থামে। এই যে আমাদের যে সড়কে বিলম্ব হয়, এটার একটা প্রধান কারণ হচ্ছে এটা, যে কোনো জায়গা থেকে লোক উঠতে পারে, এটা একটা। তো ওই জন্য আমরা বলছি যে এখন ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ভিন্ন ক্রাইটেরিয়া কি, আমরা দেখবো যে পারফরমেন্স, মানুষের সার্ভিসের কি উন্নতি হয়েছে, মানুষ কি উপকার হয়েছে। আপনি প্রকল্প করছেন, এই করছেন, সেই করছেন, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। এটা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ 91 জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীর মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের খালিদ সাইফুল্লাহ অংশ নেয়। 18 জুলাই আসামিদের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় খালিদ। পরে 20 জুলাই হাসপাতালে তার লাশ শনাক্ত করা হয়। বাদীর অভিযোগ, মামলা নিয়ে শুরু থেকেই গড়িমসি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় দিবাগত রাত 2টায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয়। আমাদের ফাইল ডিসি স্যার গ্রহণ করেছেন, উনি রিসিভ করে দিয়েছেন। আগামীকাল ওনারা ইন্টারনালি একটা মিটিংয়ে বসবেন। এরপর আমাদেরকে বিকাল 4টা-5টা নাগাদ জানাবেন যে ফাইনালি কিভাবে কোন প্রসিডিওরে আমাদের কেসটা ফাইল করবেন। আমার ছেলের মৃত্যু এই 18 তারিখ 6টার সময় হয়েছিল। 1 মাস পরে কালকে ইনশাল্লাহ আজকের এই 18 তারিখেই বিকাল 5টা নাগাদ আমরা ফাইনালি কেসটা দাখিল হয়েছে কিনা আমরা জানতে পারবো। এদিকে রংপুরে কোটা আন্দোলনের সময়ে আবু সাইদ সহ 3 জন নিহতের ঘটনায় আদালতে পৃথক 3টি মামলা হয়েছে। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ পুলিশের সাবেক কর্মকর্তাদের আসামি করা হয়েছে। দুপুরে রংপুর মেট্রোপলিটন আদালতে 17 জনকে আসামি করে মামলা করেন সাইদের বড় ভাই রমজান আলী। এতে 1 নম্বর আসামি করা হয়েছে তাজহাট থানার বরখাস্তকৃত এএসআই আমির হোসেনকে। বাকিরা সাবেক আইজিপি, সাবেক রেঞ্জ ডিআইজি সহ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক, প্রক্টর অফিসের 1 কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একই আদালতে শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহের হত্যার ঘটনায় 40 জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া ফল বিক্রেতা মেরাজ হত্যার ঘটনায় 21 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা গেছে গুলিবিদ্ধ আরও 1 শিক্ষার্থী। আজ সকাল 7টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমন নামের ওই শিক্ষার্থী।
গত 4 আগস্ট বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবারও রিয়াজ নামে গুলিবিদ্ধ আরও এক ছাত্রের মৃত্যু হয়। ধানমন্ডি জিগাতলায় গত 4 আগস্ট সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের লাইফ সাপোর্টে ছিল রিয়াজ। শনিবার তার মৃত্যু হয়। 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মহিউদ্দিন মধুর কাছ থেকে। তিনি আদালত প্রাঙ্গণে আছেন। মধু, রিটে আর কি বলা হয়েছে সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। লোপা, মূলত রিটটির আগে যে প্রেক্ষাপটটি সেটি হচ্ছে 2014 ও 2018 নির্বাচনের সময় যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সেই নির্বাচন কমিশনের গঠন নিয়ে কিন্তু একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া পরবর্তী 2022 সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে একটি ধারা রয়েছে, ধারা 9 বলা হয়েছে, যেই ধারাটি বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক ইতপূর্বে গঠিত অনুসন্ধান কমিটি ও তৎকালীন সম্পাদিত কার্যাবলী এবং উক্ত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্বাচন কমিশনারকে বৈধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত বিষয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই যে আইনের মাধ্যমে বলা হয়েছে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সেগুলো বৈধ হবে এবং এখানে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই যে আদালতে প্রশ্ন উত্থাপন না করতে পারা 2012 এবং 2017-তে নিয়োগ পাওয়া রকিব নির্বাচন কমিশনার রকিবের কমিশন এবং হুদা কমিশন, এই দুটি কমিশনকে প্রশ্নবিদ্ধতার জায়গা রয়েছিল, তাদের নির্বাচনকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নগুলো আদতে কতটা সঠিক পর্যায়ে আছে সেটি নিয়ে কিন্তু আসলে এখন প্রশ্ন উঠেছে। তাই আদালতে তারা চ্যালেঞ্জ করেছেন যে আইন করে যে 9 ধারাতে বলা হয়েছে যে এদেরকে বৈধতা দেওয়া হয়েছে, আদালতে কোনো প্রশ্ন তো উত্থাপন করা যাবে না, সেই জায়গাটি চ্যালেঞ্জ করা হয়েছে। রিটটি গ্রহণ করার পর যদি সেটি রুল আকারে জারি হয়ে থাকে তাহলে সেই রুলটির ক্ষেত্রে তখন বলা হবে যে 2014 এবং 2018 নির্বাচন আসলে বৈধ ছিল কিনা। অথচ এই রিটটি যদি গৃহীত হয়ে থাকে এবং রুল শুনানি শেষে এটি এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে সেই নির্বাচনগুলো বৈধতা আছে কিনা। মূলত নির্বাচন কমিশনের বৈধতার পেছনে সেই বিষয়টি কিন্তু ইঙ্গিত করে। মধু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশে। যৌক্তিক সব প্রকল্পে থাকবে তাদের অংশীদারিত্ব। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি বেসরকারি পেশাজীবীরা যাতে ভালোভাবে জীবন ধারণ করতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সমহারে সুবিধা প্রদানের বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। বলেন, সাধারণ মানুষের উপর মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে, তা কমিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য বাংলাদেশ ব্যাংকেরও উদ্যোগ থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর সাথে আলোচনা করা হবে। এডিপির সাথে বৃহৎ পরিবেশে আমরা এখন চাচ্ছি আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনি যদি বলেন আমরা কার্যকর করব। আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরাও সহায়তা বলছে, আমরা যতটুকু সম্ভব করব। ওরা খুব পজিটিভ। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলেও পুলিশের কার্যক্রম এখনো পুরোপুরি শুরু হয়নি। নগদ টাকা পরিবহনে রয়ে গেছে নিরাপত্তা শঙ্কা। এছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারেন এমন আশঙ্কা আছে। এই পরিস্থিতিতে 2 সপ্তাহ ধরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। চলতি সপ্তাহের জন্য নির্দেশনা, এক অ্যাকাউন্ট থেকে 3 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। গত সপ্তাহে সর্বোচ্চ 2 লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ 1 লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে, সেজন্যই এই সীমাবদ্ধতা। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে, তাছাড়া সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকেরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ডিজিটাল লেনদেন করতে পারবেন। কিছু হয়তো লোকজন আছে যারা হয়তো তাদের যেই ডিপোজিটের যে ইস্যুগুলো আছে তারা হয়তো একটা টাকা উত্তোলন করে নিজেদের কাছে নিয়ে যেতে পারে অথবা ভিন্ন যেটা হয়তো অন্য জায়গায় ডাইভার্ট করতে পারে। সেটার কারণেই বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক মনে করেছে যে টাকাটা যেন একসাথে উত্তোলন করতে না পারে, যে কারণে রেস্ট্রিকশনটা আরোপ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করছেন
তথ্য আপা প্রকল্পের নারীরা। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সকাল থেকে কর্মসূচি পালন করেন তারা। পরে অবরোধকারীদের 3 প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয় উপদেষ্টার কার্যালয়ে। তারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন। এ সময় আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ডক্টর ইউনূস। দুপুর 2টা নাগাদ আবারও বৈঠকে বসার কথা বলেন তিনি। বলেন বৈঠকের পর নেওয়া হবে সিদ্ধান্ত। এদিকে আন্দোলনকারীদের দাবি, এই টাকা দিয়েই প্রকল্পের অনেকের সংসার চলে। প্রকল্পটি বন্ধ হয়ে গেলে পথে বসতে হবে। তথ্য আপা প্রকল্পের কর্মীরা জানান 2011 সালে পাইলট প্রজেক্ট হিসেবে ছিল এই প্রকল্প। এরপর দফায় দফায় এর মেয়াদ বাড়ালেও স্থায়ীকরণ করা হয়নি। ঘরের দোরগোড়ায় তথ্যগুলো পৌঁছানো হচ্ছে গিয়ে আমাদের কাজ। সোজা কথা, সরকার এবং প্রান্তিক নারীদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে আমরা কাজ করি। আমরা তথ্য আপা প্রকল্পের জনবলের এখন আমাদের একটাই দাবি, আমাদের বছর বছর মেয়াদ না বাড়িয়ে আমাদেরকে জনবল সহ রাজস্বকরণ করা হোক। আমরা যে এত কষ্ট করে মাঠ থেকে জনবল কষ্ট করে একটা প্রকল্পকে দাঁড়া করাচ্ছে, আমরাই তো আসলে স্বাধীন না, বা আমরাই আসলে আমাদের অবস্থান নিশ্চিত করতে পারছি না। আমরা যদি রাজস্বে না যেতে পারি, আমরা যদি আমাদের প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে গ্রামীণ সুবিধা বঞ্চিত অনেক নারী বঞ্চিত হয়ে যাবে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা।